আমন্ত্রণ এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ফিরল তত্ত্বাবধায়ক সরকার। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার, আছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। এছাড়াও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিবেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই ব্যারিস্টার ফাহমিদা, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে আজ হাইকোর্ট একটি রিটের নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল করেছেন এবং পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারাকে অবৈধ ঘোষণা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, সেটি কি স্বয়ংক্রিয়ভাবেই সংবিধানে যুক্ত হবে, নাকি এটার জন্য আবার আইনি কোনো প্রক্রিয়া আছে বা সংসদের কাছে আবার ফিরে যাওয়া লাগবে কিনা? ধন্যবাদ আপনাকে, উপস্থিত আলোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আসলে প্রথমে এখানে বলি যে ফিরলো এখনও কিন্তু জিনিসটা কনক্রিট না। 15th অ্যামেন্ডমেন্ট সরকার আমাদের মাননীয় হাইকোর্ট বাতিল ঘোষণা করেছেন, রায় দিয়েছেন, সেটা সঠিক, কিন্তু এখনও কিন্তু 13th অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্টটা সেটার এগেনস্টে অ্যাপেলেট ডিভিশনের রায় দেওয়া হয়েছিল, রায়ের এগেনস্টে রিভিউ পিটিশন করা হয়। সেই 13th অ্যামেন্ডমেন্টের থ্রুতেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জিনিসটা ব্যবস্থাটা ইনকর্পোরেট করা হয় আমাদের সংবিধানে। তো 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে সেটা বাতিল ঘোষণা করা হলে এই বাতিল ঘোষণাটাকে আবার আজকে বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রথমেই যদি আমরা দেখি 13th অ্যামেন্ডমেন্ট যেটা দিয়ে এই বিধানটা আমাদের সংবিধানে সংযুক্ত করা হলো, সেটাই কিন্তু এখনও বিচারাধীন অবস্থায় আছে। তো 15th অ্যামেন্ডমেন্টের আজকের রায়টাই কিন্তু ফাইনাল না, যদিও আমরা 15th অ্যামেন্ডমেন্টটাকে আমরা ভয়েড হিসাবে ডিক্লারেশন পেয়েছি মহামান্য হাইকোর্ট থেকে, কিন্তু তারপরেও আমাদেরকে অপেক্ষা করতে হবে যে 13th অ্যামেন্ডমেন্টের যে রিভিউ পিটিশনটা এখন আমাদের অ্যাপেলেট ডিভিশনের সামনে আছে, সেটার রায়টা যদি আবেদনকারীদের পক্ষে আসে, তখনই তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানটা সংবিধানে আবার সংযোজন করা। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার যে ব্যবস্থা বা যে সুযোগ তৈরি হলো, আপনি কি মনে হয় যে অবস্থায় ছিল সেই অবস্থায় আসবে, নাকি এটির আরও পরিবর্ধন পরিমার্জন হবে? কারণ অনেকেই বলছেন যে বিচার বিভাগ নিজের থেকেই এর আগের রায় যেটি ছিল যে বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করা সমীচীন হবে না। আবার অ্যাটর্নি জেনারেল আজ বলেছেন যে এই সরকারটি তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তর হতে পারে। এটা তো এখন সময়ের দাবি আসলে, কারণ এখন আমরা যে পরিস্থিতিতে আমাদের দেশটা আছে, এখন এই তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনি কিন্তু আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে 106 অনুচ্ছেদে একটা ওপিনিয়নের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারকেই বৈধতা দিয়েছে। তো এখন যদি এই 13th অ্যামেন্ডমেন্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানটা আমরা যদি আবার সংবিধানের সাথে সংযোজন করি, তাহলে সেক্ষেত্রে সমীচীন হবে সেটাই যদি এখন আমাদের যে এক্সিস্টিং তত্ত্বাবধায়ক সরকার আছে সেই তত্ত্বাবধায়ক সরকারকেই আবার ভ্যালিডেশন দেয়া। এবং তারপরে কি 90 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা চলে আসবে কিনা? এখন আমাদের দেশে তো আসলে একটা এক্সেপশনাল সিচুয়েশন প্রিভেইল করছে, তো বাধ্যবাধকতাটা কিন্তু এরকম ছিল আমাদের সংবিধানে। এখন বর্তমান যেটা যে কোনো একটা পার্লামেন্ট যার এক্সপায়ারি ডেট আসবে, সেই এক্সপায়ারি ডেট আসার 90 দিন আগে, 90 দিন আগের মধ্যে, এই 90 দিনের মধ্যে পোল রেজিস্টার করতে হবে। কিন্তু এখন তো আমাদের পার্লামেন্ট নেই, এখন যে তত্ত্বাবধায়ক সরকারটা আছে সেটাও আমাদের সংবিধানে আপাতত এরকম কোনো বিধান নেই। কিন্তু পরবর্তীতে ফিউচারে যদি আসে, তখন এই তত্ত্বাবধায়ক সরকারটাই হচ্ছে যে আবার কন্টিনিউ করবে ওই বিধানের অনুসারে 106-এর যে ওপিনিয়ন দিয়েছে সেই বলে। তো যদি এই তত্ত্বাবধায়ক সরকারটাই চলে আসে, তাহলে হচ্ছে যে আমাদের আগেরটাই চলে আসবে। সেজন্য কি আবার সুপ্রিম কোর্টের কোনো মতামতের প্রয়োজন হবে কিনা? যেহেতু সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের আগে একটি মতামত তারা দিয়েছিল, তো রায়টাই আমার মনে হয় যথেষ্ট প্রমাণ হওয়া উচিত। মিস্টার ফাহমিদা, আমি আপনার কাছে আবার আসবো। কামরুজ্জামান রতন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেই কি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এটি প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়টি হচ্ছে যে যেহেতু নির্বাচনের একটি রোডম্যাপ বা একটি ধারণা দেওয়া হয়েছে, আগামী বলা হচ্ছে যে 2026 সালের জুনের মধ্যে প্রথমার্ধেই নির্বাচন হবে, সেখানে আসলে এই রায় কোনো প্রভাব পড়বে কিনা? আসলে 2011 সালের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটা থেকে এই বিধানটা তো বাতিল করা হয়। এই বিধানের মধ্যে দিয়ে কিন্তু একটা অসৎ একটা উদ্দেশ্য, ইল মোটিভ এখানে পরিপূর্ণভাবে কাজ করেছিল। তারা ক্ষমতায় যে সংবিধানকে তাদের নিজেদের প্রয়োজনে কত বছর থাকবে, কিভাবে লুটপাট করবে, সম্পূর্ণ গণদাবিকে উপেক্ষা করে তারা কিন্তু এই রায়টাকে
বাতিল করে। আপনারা দেখেছেন এই পঞ্চদশ সংশোধনীর সময় তখন একটা হয়েছিল, আমাদের সংবিধানের মধ্যে কিন্তু এইটা নিয়ে সংসদীয় কমিটি হয়েছিল। খোদ ওই সংসদীয় কমিটিতে কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা ছিল তারাও কিন্তু এটাকে বিরোধিতা করেছিল, যে এইটা একটা প্রতিষ্ঠিত, এটা কর্তন বর্ধন করে, যদি কোথাও যদি এটার আর যদি ভুল ত্রুটি থেকে থাকে আরও জনবান্ধব, জনগণের কাছে বিশ্বস্ত একটা, এই আইনটা একটা সেটেলড ইস্যু ছিল, ওইটা বাতিলই করেছি কিন্তু জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য। এটা হলো আমাদের আপনার প্রথম প্রশ্নের উত্তর। সেকেন্ড প্রশ্ন আপনি যেটা বললেন, নির্বাচনী রোডম্যাপ, আসলে যে স্পিরিটের উপর আমরা সবাই একত্র ছিলাম, আপনি দেখেন 5ই অগাস্টে দল মত পথ নির্বিশেষে আমরা সবাই কিন্তু এই দানবকে সরাবার জন্য আমরা কিন্তু একটা হয়ে সবাই কিন্তু আমাদের যে একটা অনুভূতির উপর, ফিলিংসের উপর, দায়িত্ববোধের উপর আমরা কাজ করেছি। সত্যিকার অর্থ আমাদের বলতে দ্বিধা নেই, ওই জায়গাটায় কেন যেন আমরা দল থাকবে, বিভিন্ন মত পথ থাকবে, কিন্তু এই দলের মধ্যে এখন আমি মনে করি একটা বিভিন্ন পথের মধ্যে দলাদলি শুরু হয়ে গেছে। কেমন জানি আমি একটা কথা বলছি, আমার কথার মধ্যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতদিন থাকবে এবং আমরা কত তাড়াতাড়ি নির্বাচন নেব, কেমন আপনার মনে হয় যে এইখানে একটা অবিশ্বাস, একটা আস্থার অভাব চলে আসছে। তবে অন্ততপক্ষে প্রধান বিচারপতি 16 ডিসেম্বর উনি যে জাতির উদ্দেশ্যে, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যিনি উনি একটা বক্তব্য দিয়েছেন, এরপরে আজকে শফিকুল ওনার যে প্রেস সচিব যা কথা বলেছেন, আমরা তো মনে করি 2026 কেন, ওনার যেই একটা ডেট দিয়েছেন, নিশ্চয়ই এই ডেটটা কেন দিলেন, কতগুলো সংস্কার করতে, কোন সংস্কারে কতগুলো ডেট, এটা ওনারা বলেছেন, জাতির উদ্দেশ্যে বলেছেন। আমার মনে হয় এর পরপরই কেন বলেছেন এইটা নিয়ে বিরোধী দলে যারা এখন গণতন্ত্রের জন্য, একটা নির্বাচনের জন্য আমরা যারা অবশ্যই আমরা আশা করব, তাদেরকে নিয়েই আবার এখন ইমিডিয়েট একটা বসা উচিত, যে আমরা এই সংস্কার করে, এই সংস্কারের পরে আমরা একটা নির্বাচনের ডেট, অ্যাপ্রক্সিমেট একটা আমরা ডেট দিয়েছি, জুনের মধ্যে কেউ বলেছে, আবার বলেছে মানে 2026 সালের মাঝামাঝি। আমরা কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা এসেছি, এখন ওনারা একটা ডিক্লার দিয়েছে, এটা একটা রোডম্যাপ হতে পারে, একটা ডেট, আবার বলেছে কি নির্বাচন কমিশন বাকি কাজগুলো করবে। অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। নিশ্চয়ই জেনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এর মধ্যে বলেছেন যে জাতীয় নির্বাচন করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত, কিছু বিধিবিধান যেগুলো সংস্কার প্রয়োজন সেগুলো তারাও করবেন। নির্বাচন কমিশনের যদি পূর্ণ প্রস্তুতি থাকে সেক্ষেত্রে বিলম্ব কেন? আপনি তো প্রতিটা কাজেরই তো একটা সময়সীমা থাকবে, তাহলে তো নির্বাচন কমিশন তো বলেছে আমরা এখানে হালনাগাদ করব, তো ওনারা এখন বলবে না যে হালনাগাদ করতে আমার 3 মাস লাগবে বা 6 মাস লাগবে। ওনারা প্রস্তুত, কিভাবে প্রস্তুত, জাতিকে তো সব কথার উপর আশ্বস্ত করতে হবে। হুট করে তো মানে আমরা অ্যাকচুয়ালি ওনাদের এই নতুন নির্বাচন কমিশন মানে এমন কোনো কথা বলতে চাই না যে ওনারা প্রশ্নবিদ্ধ হোক, বাট আপনি ওনাদেরকে তখন বলতে হবে যে এইখানে হাল নাগাদে 3 মাস লাগবে বা আমার 4 মাস লাগবে। তারপরে আমরা জানি নির্বাচন সম্পন্ন করতে 18 লক্ষ কম বেশি এখানে সবাই সম্পৃক্ত হয়, পুরো নির্বাচন প্রক্রিয়ার সাথে এখানে সম্পৃক্ত থাকতে। তো ওগুলো কাদের দিয়ে করবে? পতিত স্বৈরাচার ওই সমস্ত মানে যারা আওয়ামী লীগের মানে পাপেট ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করব? সব কিছুর মধ্যে নির্বাচন কমিশনকে কিন্তু এগুলো ক্লিয়ার করতে হবে যে আমাদের নির্বাচন ব্যবস্থা, প্রিজাইডিং অফিসার, এভরিথিং যারা যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকে আমাদের এইটা আমাদের সাজানো আছে। আমার তো মনে হয় না সার্বিক বিবেচনার প্রস্তুতির পরে উনি এই কথাটা বলেছেন যে আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। তাহলে তো আমরা বিরোধী দল, আমরা নির্বাচন চাই, তা আমরা তো বলবো তাহলে কি সংস্কার হবে না? সরাসরি জানতে চাই যে বিএনপির কাছে নির্বাচন নিয়ে ধোঁয়াশা বা অস্পষ্টতা এগুলো কাটলো কিনা, বিএনপি কি মনে? না, আমরা যে কোনো উদ্যোগকেই, যেমন কালকে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে মির্জা আব্বাস এটাকে সাধুবাদ জানিয়েছেন, তারপরেও আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি মেম্বার প্লাস তারেক রহমান তার আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বারদেরকে নিয়ে এটা পর্যালোচনা করে অবশ্যই আমাদের একটা মত দিবে। আমরা ওই মতটাকেই আমরা আগামী দিনে বর্তমান সরকার যারা বলেছেন তাদের সাথে আমরা মনে করি আমাদের ওইরকম কোনো দ্বিমত নেই। উদ্দেশ্য যদি আমাদের সৎ থাকে এবং আমাদের সদৃশ্যতা যদি আন্তরিকভাবে হয়, আমরা মনে করি এখানে এটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা সব আগে বলতেছি যে এটাকে আন্তরিকতা এবং জনগণের যে আস্থা এই সরকারের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি, আগের যে কোনো ওই নুরুল হুদা, তারপর আজিজ মার্কা, যে কোনো মার্কা ওই নির্বাচন কমিশনের কথা কিন্তু এই দেশের মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস করবার মতো কিন্তু কাজ ওনাদেরকে ভিজিবলি দেখাতে হবে, সেইখানে লুকোচুরি বা এখানে ফাঁক ফোকর মানে বলতে কোনো শব্দ থাকবে না।
রতন ভাই, আপনি যেটি বলছিলেন যে 4 মাসেরও বেশি সময় হলো এই সরকার, আপনার কি মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ড, বা বলছিলেন যে পতিত সরকারের দোসর তাদেরকে নিয়ে আপনারা নির্বাচন করবেন কিনা, প্রশাসনিক বিন্যাসের ক্ষেত্রে সেখানে দৃশ্যমান পদক্ষেপ আপনি দেখতে পান কিনা, মানে সার্বিকভাবে কি আপনারা সন্তুষ্ট? এটা তো পাহাড় পরিমাণ তো একটা স্তূপ, ধ্বংসস্তূপ এটা করে গিয়েছে, এবং তাদের যারা এখানে রেখে গিয়েছে সবই তো আওয়ামী লীগের। আপনারা দেখেন এই সরকারকে বিভিন্ন জায়গায় হোঁচট খাচ্ছে কেন, মানে খেতে হচ্ছে, তাদেরকে দিয়ে তো কাজগুলো করতে হচ্ছে। সবাই তো একবার সাধু ধোয়া তুলসী পাতা হয়ে গেছে তা তো না, তাদের এখনও নারের শিকড় দেখেন, হয়তো পাশের দেশ বা ওই যে হাসিনার কথার মানে এখনও তারা আশা করতেছে হাসিনা বোধহয় চলে আসলো, এই প্রশাসনে এতগুলো লোক বোধহয় আমাদের, এই বোধহয় সেনাবাহিনী তাদের পক্ষে চলে যাচ্ছে। আপনার সত্য কথা বলতে কিন্তু দ্বিধা মানে আমাদের কোনো দ্বিধা নেই। সে এখনও কোনো সঠিক রাস্তায় অতীতেও হাঁটেনি, জনগণের কাছে তার কোনো নির্ভরশীলতা ছিল না, ছিল এই সমস্ত কিছু কুলাঙ্গারদের সাথে প্রশাসনিকভাবে নির্বাহী জায়গায় তার কিছু পাপেট সে নিয়োগ করেছিল, তাদের মাধ্যমে সে মনে করে যে আসমান থেকে কিছু গায়েবী আওয়াজ আসবে, আওয়াজের পরে তারা আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিবে, আবার আগের মতো মানুষকে। একটা কথা বলি, হাসিনা এবং এখনও আওয়ামী লীগ যা চিন্তা করে এদেশে হাসিনা কামব্যাক করে বাংলাদেশের নির্বাচনে এই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, আর বাংলাদেশের রক্তের দাগ আমাদের হৃদয়কে যারা ছিন্ন বিচ্ছিন্ন করেছে, এই ভগ্ন হৃদয় নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আগে তাদের বিচার হবে, তারপরে নির্বাচনের জন্য তারা জনগণের কাছে যাওয়ার আশা করবে। আমি মনে করি না আওয়ামী লীগের মতো একটা সংগঠন আগামী নির্বাচনে জনগণের কাছে যাওয়ার মতো তাদের কোনো ক্ষেত্রই, কোনো কথা বলার তাদের কোনো সুযোগ নেই। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝাই, এদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটকে ধ্বংস করেছে, তাদের বাংলাদেশে আগামীতে তাদের বাদ দিয়ে অনেক বাংলাদেশে গণতন্ত্রগামী দল আছে, যারা ভবিষ্যতে জনগণের কাঠগড়ায় যাবে, এবং তারাই কিন্তু আগামী দিনের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উপর তারা কিন্তু ইনশাল্লাহ তারা কিন্তু বাংলাদেশের মানুষের জনগণের দোরগোড়াকে যাবে, এবং ওই তখন কিন্তু আমাদের কিন্তু গণতন্ত্রের সুবাতাস এবং ভোটের সঠিক প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশে একটা সুন্দর একটা আগামী দিনের ভবিষ্যতের দিকে আমরা রোডম্যাপের মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারবো। প্রথম ভাই, আপনি যেটা বলছিলেন যে বিএনপি সংস্কার প্রস্তাবের কথা যদি আমরা ফিরে আসি এই আলোচনায়, বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এর বাইরে আসলে আর কিছু সংস্কার থাকার কথা না, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে ঐক্যমত্যে পৌঁছাবেন। তার মানে কি বর্তমান অন্তর্বর্তী সরকার কি 31 দফার বাইরেও আরও অনেক কিছু সংস্কার করতে যায় যেখানে ঐক্যমত্য প্রয়োজন? ভালো জিনিস 31, 27 সেটার মধ্যে কোনো মানে একেবারে বেঁধে দেওয়ার মতো কিছু নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সবাইকে নিয়ে একটা কমিশন গঠন করবে, এবং এই কমিশন আগামীতে কমিশনের মতের কিন্তু কোনো শেষ নাই, কিন্তু যেটা জনগণের উপর আস্থা এবং বিশ্বাস যেটা জনগণের উপর রাখবে, এইটা কর্তন বর্ধন পরিবর্তন হতেই পারে। এটা কোনো একেবারে 31 দফার মধ্যে ওইটা আমরা কনসেন্ট্রেট করতে পারবো না। এটা সময়ের প্রয়োজনে যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু আমরা কিন্তু এটাকে এক্সটেন্ড করে কিন্তু আমরা জনগণের আস্থা এবং বিশ্বাসের উপর কিন্তু আগামী দিনের 31 দফা 27 দফা সেটা দফার উপরে কোনো নির্ভরশীলতা হবে না। হ্যাঁ, কামরুজ্জামান রতন, আমি আপনার কাছে আবার আসবো। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আলোচনা শুরু করেছিলাম যেটি নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আসার যে সুযোগ তৈরি হয়েছে। আপনি জানেন যে হাইকোর্টের রায় যে পঞ্চদশ সংশোধনীর 6টি ধারাকে যে অবৈধ ঘোষণা করেছে, তার মধ্যে অন্যতম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা। আমাদের প্রশ্ন ছিল যে তত্ত্বাবধায়ক সরকারই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দেয় কিনা। ধন্যবাদ। একটা জিনিস একটু সংশোধন আছে। আমি আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হওয়ার পর আমি আমার ওই দল থেকে রিজাইন করেছি, সো আমি আসলে ওই দলের সদস্যও না এখন আর। আচ্ছা, শুরু করি। তত্ত্বাবধায়ক গ্যারান্টি দেয় কি না। প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক না থাকাটা গ্যারান্টি দেয় না, এটা প্রমাণিত। এটা একেবারে, এটা নিয়ে আর কোনো ডিবেটের কিছু নেই। আমাদের তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার সহ নির্বাচন করেছি, আবার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করেছি। এবং শুধু নির্বাচন না, ওইভাবে নির্বাচন করতে গিয়ে বাংলাদেশটাকে আমরা একটা ধ্বংসস্তূপে পরিণত। বাংলাদেশ একটা স্টেট ছিল না আসলে, মানে এটা একটা মধ্যযুগীয় সাম্রাজ্য ছিল, একজন সম্রাজ্ঞী শাসন করতেন, আমরা ইভেন প্রজাও সম্ভবত ছিলাম না, আমরা কৃতদাস হয়ে গিয়েছিলাম। সো আমাদের দেখা হয়ে গেছে। তাহলে এখন জরুরি কথাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এসেনশিয়াল কিনা। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে আমরা যখন প্রথম দিকের মিটিং করছিলাম, তখন আমরা ডিসাইড করেছি একটা ভালো নির্বাচনের জন্য যে আইন, বিধিমালা, ব্যবস্থাপনা এবং চর্চা পাল্টানো দরকার সেটা তো হবেই,
যে সংবিধান সংশোধন দরকার আমরা সেটাও সাজেস্ট করব। এর মধ্যে 1 নম্বরে আমরা খুব অল্প সময়ের মধ্যে ডিসাইডেড হয়েছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল লাগবে, কারণ এই রায়টা তখন আমাদের সামনে ছিল না। পঞ্চদশ সংশোধনী যেহেতু ছিল, পঞ্চদশ সংশোধনীর সময় আপনার তত্ত্বাবধায়ক সরকার যেহেতু ছিল না, সো আমাদের মধ্যে আমরা লিখেছি যে এটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। এটা হলো এক। আমরা এটা নিয়ে সংবিধান সংস্কার কমিশনের সাথে যখন বৈঠকে গেছি, আমরা আরও কিছু জায়গায় পরিবর্তন চাই, তাদের মধ্যে এই সিদ্ধান্ত ছিল। আমি পাল্টা প্রশ্ন করি, আপনি যদি এই প্রশ্ন এখন করেন আওয়ামী লীগকে, ধরে নিলাম এবার নির্বাচন তো ডক্টর ইউনূসের অধীনেই হবে, তাত্ত্বিকভাবে ধরে নিলাম আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, এবং আমরা এটাও ধরে নিলাম এর পরের নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করছে। এখন আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করেন নির্বাচন কার অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকার, অথচ সে আমাদের এতদিন কত কি পড়ালো, মানে এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। ওই এক খায়রুল হক আছেন, বাংলাদেশ ধ্বংস করার ক্ষেত্রে শেখ হাসিনার ডান হাতের মতো কাজ করেছেন, আমাদেরকে ওনাকে ভুললে চলবে না। আমরা বলি না আমরা তোমাদের ভুলবো না, নেগেটিভ কারণে অনেক মানুষকে আমরা ভুলবো না, এসব আমাদেরকে পড়িয়েছেন তো দীর্ঘদিন। কিন্তু সে আওয়ামী লীগও কিন্তু চাইবে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হোক। সো এটা একটা কনসেনসাস আছে। এখন পরের প্রশ্ন হলো তত্ত্বাবধায়ক সরকার আমরা যদি নিয়ে আসি, এটাই কি গ্যারান্টি? উত্তর হচ্ছে না। এটা সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে, কিন্তু কোনো দল এসে ক্ষমতায় এসে যদি ডিসাইড করে তারা নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে আবার নির্বাচন মানে থেকে যেতে চায়, তখন সে তত্ত্বাবধায়ক যে সরকার আছে সেটার প্রসেসটাকে এসে ম্যানিপুলেট করা শুরু করবে। এটাই হয়, এটাই হবে। সুতরাং আমি মনে করি না এটা শতভাগ গ্যারান্টি দেবে। তবে আমাদের অভিজ্ঞতা বলে আমাদের কয়েকটা নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো যদি স্মুথলি পার হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হবে। আর 2024 মনে হয় আমাদের এই শিক্ষাটা দেয়া দরকার, আমি বিশ্বাস করি সেটা দিয়েছে। শেখ হাসিনার মতো মানুষ যিনি অ্যাপারেন্টলি বাংলাদেশের সব কিছু দখল করে ফেলেছেন, সব মানে গাছের পাতাও আওয়ামী লীগ করে বলা হচ্ছে, পুলিশ প্রশাসন তো বটে, এবং ভারতের মতো একটা দেশের অকল্পনীয় রকম সমর্থনে উনি তো টিকতে পারেননি শেষ পর্যন্ত। তো রাজনৈতিক দলগুলোর এই লার্নিং হবে, আমি আশা করি যে তারা অন্তত এই ট্রান্সফার অফ পাওয়ার এটাকে আর ম্যানিপুলেট করতে চায়। এখানে আরেকটি বিষয় যেটা হাইকোর্টের পর্যবেক্ষণে যেটা এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু পুনর্বহালই করেনি, তারা মৌলিক কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য তারা একটি পর্যবেক্ষণ দিয়েছে। এটিও একটি বড় দিক, যে সামনে বড় দিক তো বটেই, কিন্তু যে বারবার একই কথা বলছি, যেমন ধরুন আপনি তো যা ইচ্ছে তা করতে পারেন, লিখে রাখলাম, আমরা মৌলিক কাঠামোর মধ্যে আনলাম, সংবিধানের বাইরে অনেক কিছুই কি ঘটেনি? অনেক কিছুই ঘটেছে, এবং যেটা সরকারের সুবিধা। আমি একটা কোর্টের একটা উদাহরণই দেই আপনাকে। ধরুন প্রশাসনিক যে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে আপনি মোবাইল কোর্ট মানে বিচার চালাচ্ছেন, এটা তো সংবিধানের স্ট্রাকচারের সাথেই সাংঘর্ষিক। আর্টিকেল 22 বলছে এ দুটো আলাদা হবে। মাজদার হোসেন মামলার রায় আপনাকে বলে দিচ্ছে যে আপনি কোনোভাবে এটা করতে পারেন না। 17 সালে একটা রিট হয়েছিল, রিটে হাইকোর্ট বলেছে এটা দেয়া যাবে না এদের হাতে। এরপর এটাকে আপনি আপিল করলেন, ওই আপিলের আর শুনানি হয় না। এরপর দেখবেন যত আইন আছে সবগুলোতেই মোবাইল কোর্ট যোগ করা হয়েছে। তো এইভাবেই নানান রকম কায়দা কানুন আছে, আপনি যদি করেন। বারবার বলছি এজন্য যে সরকারগুলোকে ঠিক হতে হবে, আর যদি ঠিক নাও থাকে আমাদের শোরগোল করতে হবে, প্রয়োজনে আবারও রাস্তায় নামতে হবে। আমরা কেউ যদি মনে করি 24 আমরা সফল হয়েছি বলে আমাদের গণতন্ত্র সিকিউরড, ইটস রং। ডোনাল্ড ট্রাম্প আসার পর আমেরিকা জনগণকে আবারও গণতন্ত্রের ফাইট করতে হবে, আপনি নিশ্চিত থাকুন। কারণ উনি এবার যা যা করতে যাচ্ছেন, যেমন একটা প্রকাশ্যে ঘোষণা করেন যে ওনার অন্তত একদিনের জন্য হলেও আপাদমস্তক ডিক্টেটর হতে ইচ্ছে হয়। সো ফাইটটা কিন্তু কন্টিনিউয়াস। ভারত এত বছর আনইন্টারাপ্টেড ডেমোক্রেসি ছিল, মোদি আসার পর কি সেটা ক্ষয় হচ্ছে না? ভারতকে কি আবার সেই ফাইট করতে হচ্ছে না? সো আমাদের এই ফাইটের প্রস্তুতিটা রাখা লাগবে। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। প্রিয়জন, প্রিয় মুখ, যখন তখন হবে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো। হ্যাঁ গো, আর কত দূর? আরে আমি তো ফিডের গাড়ির লগে। তোমার গরু, হাঁস, মুরগি, মাছ তো অনশন শুরু কইরা দিছে। কি কও? অনশন শুরু কইরা দিছে কেডা? হাঁস, মুরগি, মাছ। আরে ওগো মতি গতি দেখা মনে হইতাছে এসএফিড ছাড়া কিছুই খাইবো না। হ্যাঁ গো, এসএফিডের খবর ওরা জানলো কেমনে? আরে
ভালো জিনিসের খবর ছড়াতে কি আর মাইক লাগে? খবর ভাসে বাতাসে বাতাসে। আরে দেখো এসে ফিডের জাদু। সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রস্তুত হয় এসে ফিডের পশু খাদ্য। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই পশু খাদ্য যেমন নিরাপদ তেমনি স্বাস্থ্যকর। এসে ফিড, নিরাপদ ফিড, স্বাস্থ্যকর প্রোটিন। এসে অ্যাগ্রো ফিডস লিমিটেড একটি এসে গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠান। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার ফাহমিদা, যেটি নিয়ে আলোচনা করছিলাম, যেটি ডাক্তার জাহিদুর রহমান বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং বিধিবিধান যেটি আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে নানা ধরনের প্রস্তাবনা আসছে, কিন্তু একটি বিষয় যে আইন বিধিবিধান বা কানুন যেটাই পরিবর্তন করা হোক না কেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা যে নির্বাচন করলো, দলীয় সরকারের অধীনে যেমন নির্বাচন সুষ্ঠু হয় না সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আবার তত্ত্বাবধায়কের সময় যে তুলনামূলক 3টি নির্বাচন আমরা ভালো বলি, তখনও কিন্তু যারা পরাজিত হয়েছে তারা কিন্তু অভিযোগ তুলেছে, কখনো সূক্ষ্ম কারচুপি, কখনো স্থূল কারচুপি, কখনো পুকুর চুরি, এ ধরনের অভিযোগ আমরা শুনেছি। এইখানে আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোকে আসলে একটি আইন বিধিবিধান এর মধ্যে আনা উচিত? ধন্যবাদ। আসলে আইন বিধি বিধান বইয়ে আমি যত কঠিন ভাষায় লিখি না কেন, যত আইনই বানাই না কেন, যত বিধি প্রণয়ন করি না কেন, যদি সেটার সঠিক ইমপ্লিমেন্টেশন আমি মনে মনে আত্মস্থ করে না নিই যে আমি একজন ভালো নাগরিক হব, আমি একজন ভালো মানুষ হব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, তাহলে কিন্তু এই বইয়ে লেখা দিয়ে কিছুই হবে না। আমি মনে করি যে একটা কথা আছে না, বিন্দু বিন্দু বালুকণা, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তা আমাদেরকে এখানে ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগতভাবে এটা নিতে হবে যে আমি ব্যক্তি হিসাবে কেমন, আমি ব্যক্তি হিসাবে ভালো হলাম কিনা, সৎ হলাম কিনা, নিষ্ঠা কিনা, আমার আত্মসম্মান বোধ আছে কিনা। তো ব্যক্তি যদি আমি ভালো হয়ে যাই, সেভাবেই কিন্তু একটা সঠিক একটা ভালো সুষ্ঠু সমাজ গঠন করা সম্ভব। সমাজ যদি ভালোভাবে আমি গঠন করতে পারি তাহলে কিন্তু একটা দেশ সুন্দর সুস্থ হয়ে যায়। এবং এভাবেই কিন্তু রাজনৈতিক দল তো আর নিজে নিজে আলাদা কোনো কিছু না, মানুষ দিয়েই সব কিছু। তো আমরা মানুষ হিসাবেই যদি বলি যে না, আমাদের মধ্যে অতটুকু একটা ন্যূনতম যে নিষ্ঠা, ন্যূনতম যে আত্মসম্মানবোধ এটা থাকবে, আমি হচ্ছে যে অনৈতিক কিছু করব না, দুর্নীতির আশ্রয় নিব না, তাহলেই কিন্তু জিনিসটা সুন্দর হয়ে যায়। এই তত্ত্বাবধায়ক সরকার, আজকে আমরা রায়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, এটা 15th অ্যামেন্ডমেন্টটা বাতিল করা হয়েছে, কিন্তু আমরা অনেকে খুশি হচ্ছি। কিন্তু খুশির কারণটা কেন? এখানে কিন্তু খুবই অসম্মানজনক একটা কারণ থেকে আমরা খুশি হচ্ছি। কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থার আমরা এখন রিসর্ট করছি, এই ব্যবস্থাটা কিন্তু কোনোভাবেই সম্মানজনক না। এটা কোনোভাবে একটা সুব্যবস্থাও বলা যায় না। কারণ এই প্রয়োজনীয়তাটা, এই যে আজকে যে আমাদের মহামান্য হাইকোর্ট বলেছেন যে এটা একটা মৌলিক অবকাঠামোতে, একটা কাঠামোতে পরিণত হয়েছে। কেন এই কাঠামোতে পরিণত হওয়ার প্রয়োজনীয়তাটা আসে কোথা থেকে? আসে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর যদি যে অসম্মানজনক একটা সম্পর্ক, অনাস্থার যে জায়গাটা, সেখান থেকে আসে। কারণ কেউই ওই অপর দলকে বিশ্বাস করতে পারছে না যে রুলিং যে পার্টি থাকবে তার অধীনে যদি কোনো ইলেকশন হয় সেটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। তো আজকে মহামান্য হাইকোর্ট এটাই বলেছে যে ইন অর্ডার টু এনশিওর আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তত্ত্বাবধায়ক সরকার হ্যাজ টার্নড আউট টু বি আ ফান্ডামেন্টাল অবকাঠামো হয়ে গিয়েছে। তো এটা কোনোভাবে আমি ভালোভাবে দেখছি না, কিন্তু আমাদের পরিস্থিতিটাই এখন এরকম যে এটা কোনোভাবে আবার ফেলে দেওয়ার মতোও না, এটা হচ্ছে যে আমাদের এখন লাগবেই, অবকাঠামোতেই পরিণত হয়েছে। তো এখানে যেটা বলবো যে বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে থেকে আসলে সংস্কার প্রস্তাবনা আসার যেমন দরকার ছিল, যেটি বিএনপির পক্ষ থেকে 31 দফা ঘোষণা করা হয়েছে, আপনি জানেন যে, এবং বিএনপির 31 দফা অবশ্যই জনমুখী এবং জনকল্যাণমূলক, মানুষকে আস্থায় নিয়ে আসতে পারে। বড় রাজনৈতিক দলগুলো থেকে এই উপলব্ধিটা কি আরও আগে হওয়া উচিত ছিল কিনা আপনি মনে করেন? অবশ্যই আগে হওয়া উচিত ছিল, কিন্তু এই উপলব্ধিটা হলেই যে কাজে দিবে তা তো না। এই উপলব্ধিটা আমি কাকে বলবো ওই জায়গাটাও তো লাগবে। ওই রকম জায়গা, ওই রকম সম্পর্ক তো আগে ছিল না। এখন ওই রকম একটা আস্থার জায়গা এসেছে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপর। নিশ্চয়ই বড় দলীয় যারা বিএনপি যেহেতু এই 31 দফার যে দাবিটা করেছে, তারা আস্থার জায়গাটা পেয়েছে যে না, আমি যদি এই দাবিটা করি আমার দাবিটা শোনা হবে, রক্ষা করা হবে, কিছুটা হলেও কাজ করা হবে। সেই আস্থার জায়গাটা থেকেই এই দাবিটা করা হয়েছে।
ব্যারিস্টার ফাহমিদা, আমি আপনার কাছে আবার আসবো। কামরুজ্জামান রতন, যেটি বলছিলাম, বিশেষ করে ফাহমিদা যেটি বললেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনাস্থা আছে, তারা একে অপরকে বিশ্বাস করে না, ক্ষমতায় গেলে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা থেকে নামানো এই এক ধরনের প্রতিযোগিতা আমরা দেখেছি অতীত দিনে। সামনের দিনে আসলে কি সংস্কার হতে চায় রাজনৈতিক দলগুলো? মানুষ তো আমরাই, আমাদের দিয়ে তো দল। আমাদের প্রথম যে মনস্তাত্ত্বিক, আমি মনে করি পরিবর্তন হতে হবে। কেন? কারণ আমাদের সামনে আমরা এই পতিত সরকারের পতনটা দেখেছি, তার দাম্ভিকতা দেখেছি, তার অনন্তকাল ক্ষমতায় থাকার একটা লিপ্সা জিজ্ঞাংসা আমরা দেখেছি। এবং এত পার্শ্ববর্তী দেশ, নির্বাহী সমস্ত বাহিনীগুলো থাকার পরেও, লুটেরাদের হাজার লক্ষ কোটি টাকা থাকার পরেও তারা যে ক্ষমতায় থাকতে পারে নাই, এর থেকে তো মনে হয় আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। কারণ আমরা যদি মানুষ বা আমাদের ভিতরে বিবেকবোধ, আমরা মানে পিছনে থেকে অতীতের অনেক এইরকম কিন্তু ডিক্টেটরদের পরিণতি কিন্তু আমরা দেখেছি। তা আমরা কি শিখলাম? নিশ্চয়ই আমাদের ভবিষ্যতের জন্য আমি মনে করি যদি আমরা নাই শিখি, সেই গল্পের কবিতার মতো যদি আমি বলি, যে যায় লঙ্কা সে হয় রাবণ, বোধ হয় আগামীটা এত সহজ হবে না। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার শুধু না, রাজনীতিবিদদের এবং রাজনৈতিক দলগুলোর কিছু কিছু জিনিস একেবারে জনগণের কাছে কিন্তু স্পষ্ট। আমি সরকারি দল হব, আমি আঙ্গুল ফুলে রাতারাতি কলাগাছ হয়ে যাব। জনগণের বাইরে গিয়েও আমি ক্ষমতায় থাকতে পারি, আমার রেড টেলিফোনের দৌরাত্ম্য। আমার মনে হয় তত্ত্বাবধায়কে কিছু ক্লজ যে দিতে হবে, এই সমস্ত শুধু নির্বাচন ফাংশনিংটা একটা সুষ্ঠু আস্থা বিশ্বাসযোগ্য নির্বাচন হলো তা না, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা আঙ্গুল ফুলে কলা গাছ বা যা আমি যে কথাগুলো বললাম, হাট বাজার সব জায়গায় যে ক্ষমতার যারা আসীন হবেন তারাই সব দখল করবে। হ্যাঁ, দুর্বৃত্তায়নটাকে পুরোপুরি বন্ধ করার জন্য এই সরকারের বিশেষ করে তাদের কিন্তু একটা সুযোগ আসছে। আমরা রাজনৈতিক দল কখন কিভাবে চাচ্ছি সেটা বড় কথা না, তারা কিন্তু সমাজের একটা দায়িত্বের, সবাই কিন্তু তার নিজের জায়গা থেকে কিন্তু অনেক বিশাল সমাজ রাষ্ট্রের মধ্যে তাদের কিন্তু অবস্থান, তাদের কিন্তু জাতি ক্ষমা করবে না। সুতরাং আমরা আমাদের মতো করে চাবো, কিন্তু তারা কি জনগণের জন্য সার্বিক পুরো 17 কোটি মানুষের কিন্তু তাদের কিন্তু জিম্মাদার। ধরুন আমি বিএনপি করি, বিএনপি কত পার্সেন্ট? 40%, 50% লোক আমাকে সমর্থন করে, বাকি 60% লোকের কিন্তু হৃদয় জয় করার মতো কাজ আমাকে করতে হবে। আমি মনে করি তত্ত্বাবধায়কের আইনটা আবার যে বাংলাদেশের মানুষ ফিরে পেল, আমাদের কিছু কিছু জিনিসের মোহর মেরে দিতে হবে, যে এইগুলোর মধ্যে আর হাত দেওয়া যাবে না। ইলেকশনের সময় এই পদ্ধতির মধ্যে দিয়ে ইলেকশন করতে হবে। আমি ক্ষমতায় গেলাম, তখন ওগুলোকে আবার কাটছাট করে আবার জানেতনভাবে একটা ইলেকশন করলাম, নির্বাচন কমিশন আমি বসালাম। এই চিন্তা, এই পদ্ধতিগুলো আমার মনে হয় চিরতরে এটা বন্ধ করে দেওয়া উচিত। তাহলে কিন্তু এবং একটা সুযোগ আসছে এবং আমরাও সহযোগিতা করব। আমাদের তারেক রহমান কিন্তু বারবার বলে যাচ্ছে আমরা জানেতনভাবে আমরা নির্বাচন চাচ্ছি না, এমন একটা পরিবর্তন আসুক। আসলে এই পরিবর্তন এই 1,500 মানুষের এবং বিগত 15 বছর যাবত যে মানুষগুলো এই রাষ্ট্রের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য যারা সংগ্রাম করেছে, তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা থাকলে আমরা জেনেতনভাবে আগামী দিনের রাষ্ট্র কাঠামো, আমরা নির্বাচনেও আমরা ওইটা আমরা চাচ্ছি না জেনেতনভাবে। তারা সংস্কারের সময় 1.5 বছর অনেক টাইম, তো সেনাপ্রধান তো বলেছেন 18 মাস, অলমোস্ট কিন্তু এখন আমরা দেখতেছি সবার কথার মধ্যে কাছাকাছি 18 মাস, 2 বছর বা আমাদের 15 মাস, এটা কিন্তু সবারই কিন্তু সদিচ্ছা এবং আন্তরিকতা এবং কমিটেড টু নেশন। আমি মনে করব এইটা যদি ঠিক থাকে আমরা কোথায় যাব? আমরা বিরোধী দল বিএনপি তো একা না, সবাই এখন কথা বলছে, সবার কিন্তু কথা বলা, এই যে আপনি এখানে কথা বলছে, জাহিদ ভাইরা কথা বলে, এই কথা থেকে আমরা সাবধান হব না, আমরা সতর্ক হব না? শুধু আমাদের না, সমস্ত বিরোধী দলগুলো হাসিনার থেকে শিক্ষা নিতে হবে যে এই রকম একটা দানব কিভাবে পালাই যাইতে বাধ্য হয়েছে না, এর থেকে কিন্তু আমরা শিক্ষা সেই দেশে থাকতে পারি। ও কিন্তু বারবার বলি, ও তো এরশাদের চেয়ে ঘৃণিত। এরশাদ দেখেন পতনের পরে কিন্তু স্বৈরশাসক, অবশ্যই সে স্বৈরশাসক, সে কিন্তু জেলখানায় থেকে 5 সিটে সে পাস করছে। সে আঞ্চলিক নেতা হোক, তার একটা সাহস ছিল, মরাল, ওর তো কোনো মরালিটি নেই। ও বলে যে ও শেখ মুজিবুরের কন্যা। আপনি বলেন শেখ মুজিবুরের কন্যা হয়ে তোমাকে দেশ ছাড়তে হয়, এত তোমার সাম্রাজ্য, এত 2031 সাল পর্যন্ত থাকবা। সুতরাং আগামী দিনে যারা একটা নির্বাচন করবেন,
এবং যারা নির্বাচিত হবেন সবার মধ্যে কিন্তু এই উপলব্ধিটা থাকতে হবে, এবং এই ভুলটা করলে এবং ভুলে গেলে আমি মনে হয় জাতি তাদেরকে মাফ করবে না। কামরুজ্জামান রতন, আমি আপনার কাছে আবার আসবো। ডাক্তার জাহিদুর রহমান, জাহিদ ভাই আপনার কাছে ফিরতে চাই। আপনার কাছে জানতে চাও তিনটি। একটি হচ্ছে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবনার বাইরে আর তেমন কিছু নেই, একটি বক্তব্য বিএনপির পক্ষ থেকে যেমন আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে জাতীয় ঐক্যমত্য গঠনের একটা কমিশন করবেন তিনি। তার মানে কি 31 দফার বাইরেও অনেক কোনো বিষয় আছে যেগুলো নিয়ে ঐক্যমত্য প্রয়োজন, এটি এক নাম্বার। নাম্বার দুই, বিএনপির বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের যেমন সামনে নির্বাচনে বিজয়ের সম্ভাবনা আছে, তারপরও তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন মেনে নিচ্ছে। আরেকটি হলো তারেক রহমান সাহেব বলেছেন যে আগামী নির্বাচন বেশ কঠিন হবে, বর্তমান বাস্তবতায় আসলে সেই কঠিন প্রতিপক্ষ কারা? ধন্যবাদ। 31 দফা নিয়ে যদি মনে করি, আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে 31 দফা আরও স্পষ্ট হওয়া দরকার। 31 দফার মধ্যে অনেক অস্পষ্টতা আছে, মানে বেশ কিছু জায়গায় তারা বিবেচনা করবেন, কমিশন তৈরি করবেন, যাচাই বাছাই করবেন, এই ধরনের কথা আছে রতন ভাই, আমি নিজে পড়ে দেখেছি। এগুলো আরেকটু স্পেসিফিক করে ফেলা জরুরি, এবং কিছু কিছু জিনিস তো মিসিং আছে যেগুলো আসলে হওয়া এখনই দরকার বলে অনেকেই মনে করেন। অনেক কিছুই, এটা নিয়ম, এটা অস্বাভাবিক কিছু না। এটা যে দলটা ক্ষমতায় আসবেন উনি কতটুকু করতে চান এবং আমাদের কতগুলো বাস্তবতা মেনে নেওয়া দরকার। আমি নিজেও যখন কথা বলি যে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের একটা মেজর প্রবলেম আছে। প্রবলেম কি জানেন? আমরা অনেক মূল্য দিয়ে এটা পেয়েছি, তো এই মূল্য মানে কিন্তু জুলাই আগস্ট না, আমরা এটাও ভুল করি। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 15 বছরের সিস্টেম্যাটিক লড়াইয়ের হিস্ট্রি আছে, অকল্পনীয় লড়াই, এটা অকল্পনীয় লড়াই। আপনি যে কোনো রতন ভাইকে জিজ্ঞেস করেন, ওনারও বিরাট স্টোরি আছে। সো এই লড়াই দিয়ে আমরা জিতেছি, তো এখন আমাদের সামহাও কারো কারো মনে হচ্ছে আমরা সুন্দর মতো সব কিছু লিখে টিখে ফেললে বিএনপি সহ সব দল যারা ক্ষমতায় আসবে তারা একেবারে অসাধারণভাবে দেশ গড়ে তুলবে। উত্তর হচ্ছে এভাবে হবে না। কালচার ম্যাটার করে। আমরা যে রাজনৈতিক কালচারের মধ্য দিয়ে দীর্ঘদিন এসেছি এবং গত 15 বছর যেই জায়গায় যেভাবে চলেছি, একটা দেশ যখন স্বৈরাচারী ব্যবস্থার অধীনে থাকে, রাজনৈতিক দল বাদই দেন, ব্যক্তি স্বৈরাচারী হয়ে উঠতে শুরু করে। আপনাদের টলারেন্স থাকবে না, মানে একটা স্বৈরাচারী ব্যবস্থা থাকার প্রধান সংকট হচ্ছে এটা। আপনি রাস্তায় বেরিয়েছেন, ছাত্রলীগ আপনার সাথে বকাঝকার টোনে কথা বলে সারাক্ষণ। যে বাচ্চাটা ওই 15 বছর ধরে বেড়ে উঠেছে, ও এভাবেই শিখেছে। ও টিভিতে দেখেছে রাষ্ট্রের সরকারের প্রধান তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটাকে নিয়ে মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করেন। সো এই যে সংস্কৃতি আছে, এটা রাতারাতি পাল্টাবে না। সুতরাং বিএনপিও রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলবে মনে করি না। কিন্তু আমি মনে করি বিএনপির 31 দফার বাইরে আরও আছে, এবং আমি যোগ করতে চাই, জনাব তারেক রহমান অন্তত দুবার, আমার নিজের কানে শুনেছি, দুটো স্পিচে বলেছেন এটাও ফিক্সড কিছু না, এটার পরিবর্তন হতে পারে এবং উনি প্রয়োজনে সেটা করবেন। সো আমাদের যে ঐক্যমত্য যে কমিশন হবে, আমাদের যে প্রথম 6টা কমিশন হয়েছে, সেই 6টা কমিশন চিফ সাথে প্রধান উপদেষ্টা মিলে এটা হবে। উনি যেহেতু নিজে চেয়ার করবেন, আমরা বুঝতে পারছি উনি এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, এবং আমি বিশ্বাস করি সবাই মিলে যদি আলোচনার মাধ্যমে মনে হয় যে আরও কিছু পরিবর্তন করা দরকার, যেটা 31 দফায় নেই, সেটা আমি ধারণা করি বিএনপি এটার জন্য ওপেন থাকবে, তারা এটাকে বাতিল করে দিতে চাইবে না, এটা আমার ধারণা আর কি। আর বিএনপি তত্ত্বাবধায়ক কেন চাই, আমি তারও আগে মানে বিএনপির একটা প্রশংসা প্রাপ্য, যেমন ধরুন তোরা র্যাব বিলুপ্তির জন্য ঘোষণা দিয়ে দিয়েছে, তাদের যে পুলিশের কাছে যে সুপারিশ, যে তার র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে, অথচ সেটা তার তৈরি করা। ধরুন বিএনপি তো আইডিয়াল অবস্থা ক্ষমতায় আসবে, তো বিএনপি তো বিরোধী দলকে অত্যাচার নির্যাতন করতে হবে, তার জন্য তো র্যাব সবচেয়ে ভালো জিনিস, যেটা একসময় ইউজড হয়েছে। খানিকটা বিশেষ ক্ষমতা আইনের মতো, আগে যে বিরোধী দলে থাকে সে যাবে, কিন্তু ক্ষমতায় যে যাবে সে সাধারণত বলে না। কিন্তু বিএনপি নিচ থেকে বলছে, নট অনলি দ্যাট, আরেকটা জিনিস আমরা অনেকে মিস করেছি, পত্রিকাগুলো র্যাবকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে। বিএনপি পুলিশের ওভারসি করার জন্য একটা পুলিশ কমিশন তৈরির কথাও সাজেস্ট করেছে। এটার কথা আমরা দীর্ঘদিন থেকে বলছি। মানে পুলিশ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে বা সরকার যা চাই শুধুমাত্র তাই হবে না, একটা কমিশন থাকবে এটাকে ওভারসি করার জন্য। বিএনপি নিজে এটা প্রপোজ করছে, এবং আজকে মিডিয়ার যুগে বিএনপি জাস্ট কথার কথা বলেছে এটা মনে করি না আমি। সুতরাং আমার এই একটা জিনিস দেখতে ভালো লাগছে যে বাংলাদেশে আমরা ভবিষ্যতে সেরকম হবে। এবং শুধু সেটা না, বিএনপি তো আইডিয়াল একটা সিচুয়েশনে একাই 2/3 না 3/4 সিট পেয়ে যাবে বলাই বাহুল্য, অথচ দীর্ঘদিন থেকে এটা খালি শেখ হাসিনার পতনের জন্য না। কেউ কেউ বলতেন যে 24 শেখ হাসিনাকে পতনের আন্দোলনকে এনার্জাইজ করার জন্য জাতীয় সরকারের কথা বলছে, কিন্তু না, শেখ হাসিনার পতনের পরও একই জাতীয় সরকারের কথা বিএনপি বলে যাচ্ছে, অথচ তার কিন্তু একটা এমপি বা একটা কোয়ালিশন করারও কোনো প্রয়োজন এখন নাই, কারণ এখন আওয়ামী লীগ মাঠে নাই। সো সব কিছু দিয়ে আমার মনে হচ্ছে যে বিএনপি একটা ইনক্লুসিভ সরকার, ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে, আমি আশা রাখতে চাই। আরেকটি যেটি বললাম যে নির্বাচন কঠিন হবে, কঠিন প্রতিপক্ষ কে সামনে?
আমি জানি না উনি আসলে এটা একটা নেতার জন্য জরুরি কাজ, সেটা হচ্ছে বিএনপির মধ্যে এক ধরনের কমপ্লাসেন্সি তৈরি হয়ে গেছে যে আমি তো জিতেই যখন গেছি এটা হলে গাছাড়া ভাব তৈরি হয়, সাংগঠনিক সমস্যা তৈরি হয়, এবং কেউ ক্ষমতায় আসলে আমি এটা সেটা নানান কিছু করতে পারি। আমি আবারও বলছি, আমি খুব বেশি ব্লেম করছি না, আমি এক্সপেক্টই করি নাই যে বিএনপির কোনো মানুষ কোনো রকম অনিয়ম দুর্নীতিতে জড়াবে না। সরি, আমি কিন্তু এক্সপেক্ট করি নাই। কিন্তু এই যে সব এটা করতে শুরু করেছে, সম্ভবত উনি এই কারণেই এটা করছে। কিন্তু বিএনপি যে কোনো শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ছে বিদ্যমান যা কন্ডিশন আছে, আমি মনে করি না। যেহেতু আমরা আর একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো দর্শক লেট এডিশনে। নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ব্যারিস্টার ফাহমিদা, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার, পাশাপাশি আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা যদি পাশের দেশের দিকে তাকাই, ভারতে, যদিও ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ধীরে ধীরে অনেকটা দুর্বল হয়েছে, কারণ সেখানে হিন্দুত্ববাদী সরকার আছে, তারপরও যেটুকুন আছে সেই আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা কেন শক্তিশালী একটি নির্বাচনী ব্যবস্থা পাইনি গতদিন? এটি কি শুধুই ক্ষমতায় থাকার মোহ, নাকি রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের অনৈক্য আছে? এটা আমি বলবো ক্ষমতায় থাকার, ক্ষমতার লোভী, মোহ বলেন, লোভী বলেন, আর হচ্ছে যে মানে চেয়ার ছাড়বো না, একটা যে বলেছিল না আমার পাওয়ার চাই, শেখ হাসিনা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা ইয়েতে বলেছিলেন যে আমার পাওয়ার চাই, এখন তোমরা যা করার করো, নাহলে কিন্তু আমি কারেন্ট বন্ধ করে বসে থাকবো, সব কিছু বন্ধ করে চুপ করে বসে থাকবো। খুব সুন্দর করে উনি মানে সাবলীল ভাষায় যেভাবে কথা বলে বলেছিলেন। তো আমি যেটা মনে করি যে এখন অনেকেই আমরা দেখছি এটাকে কিন্তু বাকশালের সাথে কম্পেয়ার করছে। ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাকশালটা করতে চেয়েছিল ৭৫-এ, সেটার সাথেই কিন্তু ওনার যে ১৫ বছরে বাকশালটা উনি নাম দিয়ে দিয়েছিল, আর এখানে হচ্ছে ১৫ বছর এটার অ্যাক্টিভিটিস, ওটা ছিল নামে, এখানে অ্যাক্টিভিটিসে চলছে। কনস্টিটিউশনটাকে এমনভাবে অ্যামেন্ড করা হয়েছিল যাতে করে হচ্ছে যে এই জিনিসটার ভিতরে চ্যালেঞ্জ না আসে। আমরা যদি ইলেকশনের টাইমটা দেখি, প্রথমে কিন্তু ছিল, আগে ছিল 15th অ্যামেন্ডমেন্টের আগে যে এক্সপায়ারি, পার্লামেন্টের এক্সপায়ারির পরবর্তী 90 দিনের মধ্যে পোল রেজিস্টার করতে হবে। তো এখানে কিন্তু একটা শূন্যতা আসে যে এই 90 দিন তাহলে কে থাকবে, পার্লামেন্ট যদি না থাকে কে থাকবে, তাহলে কে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তো এভাবে কিন্তু জিনিসটা সিস্টেম্যাটিক্যালি সেট হয়ে গিয়েছিল। কিন্তু উনি করলো কি, যে এই 90 দিনের প্রভিশনটা আগায় নিয়ে আসলো, এটাকে বললো যে এক্সপায়ারি ডেটের আগের 90 দিনের মধ্যে করতে হবে। তাহলে কিন্তু এখানে আর কোনো ভ্যাকিউম শূন্যতা থাকলো না। তার মানে এটা যে রুলিং পার্টি আছে তার অধীনেই ইলেকশনটা হয়ে গেল, যার কারণে ওই 90 দিনটা তার ইলেকশনের মেয়াদের মধ্যেই কিন্তু চললো। তো যার কারণে দেখা যায় যে আমাদের জনগণের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু আর ছিল না।
আমরা হচ্ছে যে 15 বছরে যে কয়টি ইলেকশন আমরা দেখেছি, 14, 18, 24-এর ইলেকশনে, এখানে তো ভোট দেওয়ার তো আমরা অনেকে হয়তো যাইও নয় বাসা থেকে। আগে তো হচ্ছে যে ঢাকা থেকে আমরা সবাই নিজ নিজ গ্রামে যেতাম নিজের ভোটটা কাজ করার জন্য। কিন্তু এই 15 বছরের প্র্যাকটিসে যেটা হচ্ছে ভোট, এটা তো আমার যাওয়া লাগবে না, এটা তো হয়ে যাবে, এটা তো কেউ না কেউ দিয়ে দিবে, অথবা দেওয়ারও প্রয়োজন নেই, কারণ আলটিমেট রেজাল্টটা আমরা সবাই মেনেই নিয়েছিলাম যে আওয়ামী লীগ গিয়ে আসবে। তো এই জন্য আমার মনে হয় যে এখানে ক্ষমতার লোভ যেটা কাজ করেছে, এখানে দেশের উন্নয়ন করেছে। এই যে আমরা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো দেখেছি, ইমপ্রুভমেন্টগুলো দেখেছি, মেট্রো রেল, তারপর পদ্মা সেতু, আরও ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলো আছে এগুলোতে ডেভেলপমেন্ট এসেছে নিঃসন্দেহে। কিন্তু এই ডেভেলপমেন্টে, এই প্রজেক্টের নামে অনেক দুর্নীতি করা হয়েছে, সেটাও কোনোভাবেই ডিনাই করা যাবে না। তো ইমপ্রুভমেন্টও হয়েছে, দুর্নীতিও হয়েছে, এবং সে এটা বলেই দিয়েছে তার পাওয়ার চাই। তো সে পাওয়ার চাই এই কথাটাকেই ধরে এই 15 বছর আমাদের দেশ চালিয়েছে। তো তার পাওয়ারটাই দরকার ছিল, দেশটা আসলে খুব একটা রাজনৈতিক দল হিসেবেও তো অন্য দলকে যে সমীহ করা বা অন্য দলের প্রতি যে এক ধরনের সংবেদনশীল সেগুলো তো ছিল না, রাজনৈতিক ভারসাম্য ছিল না, একেবারেই একদমই ছিল না। এটা তো ওয়ান পার্টির রুলিং চলছিল এখানে। তো মানে অন্য ভিন্ন মত প্রকাশ করা তো যাচ্ছিলই না। কেউ যদি করেও ফেলে সেটা যে কোনোভাবে টলারেট করবে এটাও তো তাদের ছিল না। মানে একজন কেউ যদি শীর্ষ পদে যায়, কেউ যদি, এই যে আমরা এখন প্রফেসর ইউনূসকে দেখছি আমাদের প্রধান উপদেষ্টা, তারপর আসিফ নজরুল সাহেবকে দেখছি আমাদের আইন উপদেষ্টা, ওনাদের বিরুদ্ধে কি ক্রিটিসিজম হচ্ছে না? তাই বলে কি ওনারা ওইটাকে এজেন্ডা হিসেবে ধরে নিয়ে ওইটার বিরুদ্ধেই শুধু কাজ করছে? না, একটা সুস্থ মানুষের সেটাই এভাবেই মন মানসিকতা থাকা উচিত যে আমি যখন কোনো পদে যাব, আমি যখন জনগণের জন্য কিছু করতে যাব, সবার যে আমার উপর অ্যাকসেপ্টেন্স আসবে তা তো না। পজিটিভ রিয়াকশন আসবে, নেগেটিভ রিয়াকশন আসবে। পজিটিভ রিয়াকশনটা আমি ভালোভাবে নিব, নেগেটিভটা থেকে আমি শেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কেন সে নেগেটিভলি দেখছে, আমার কি ভুল হচ্ছে, এই ভুলটাকে আমি কিভাবে সংশোধন করতে পারি। কিন্তু তখন তো সেটা ছিল না। গত 15 বছরে তো আমরা এই প্র্যাকটিসটা দেখি নাই। আমরা শুধু দেখেছি আমি যা বলবো ইয়াস বস, ইয়াস বস, ইয়াস বস, আর আমার এগেনস্টে যদি কিছু আসে সেটাকে কমপ্লিটলি শান করে ফেলো, গুম করে ফেলো, আয়নাঘর তো আমরা দেখেছি। মিস্টার ফাহমিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই, আজ আলোচনা শেষ করতে চাই। কামরুজ্জামান রতন, আমরা যদি আবার আলোচনায় ফিরে আসি, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি আপনি শুনলেন, যে আজ সিইসি একদম প্রস্তুত, সে কথা তিনি এরই মধ্যে বলে দিয়েছেন। পাশাপাশি নির্বাচনী বিধি ব্যবস্থায় যে সংস্কার, আমাদের সঙ্গে সংস্কার কমিশনের একজন সদস্য আছেন এখানে, সিইসি আসলে কিসের ভিত্তিতে প্রস্তুতির কথা জানালেন? জাহিদ ভাই তো আমাদের একজন ভোকাল, একটা গণতন্ত্র এবং রাষ্ট্রের জন্য উনি কথা বলেন। একটা জিনিস আমি নাগরিক হিসাবে মানে আপনার মাধ্যমে ওনাকে আমি বলতে চাই, সেটা হলো উনি তো ধরেই নিয়েছেন বিএনপি ক্ষমতায় আসবে, আলহামদুলিল্লাহ আমি আসব। কিন্তু আমি আসার পরে 5 বছরের পরে যে আমাকে আমার কাজের জন্য আবার দাঁড়াতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাহলে কিন্তু আমি একটা তটস্থ থাকবো। আমি কি করলাম, সব সময় আমার মধ্যে কিন্তু একটা সচেতনতা, সতর্কতা এবং মানুষকে ভ্যালুস দেওয়ার মতো যে আমি কি কাজ করছি, মানুষ আমাকে দেখছে, এনশিওর করতে হবে যে আসলেই 5 বছর পরে আবার ভোটের রায় নিয়ে আমি ক্ষমতায় বসতে পারবো। এইখানে কোনো জোর জবরদস্তি, কোনো প্রশাসনিক ব্যবহার আমি করে, মানুষকে অবজ্ঞা করে, মানুষকে যেটা দেখেছি অবহেলা করে, তাচ্ছিল্য করে, মানে ভোটটাকে বাদ দিয়ে আমি আবার ক্ষমতায় আসবো, এই পথটাকে রুদ্ধ করে দিতে হবে। এইখানে মনে করি জাহিদ ভাই সহ যারাই কাজ করছেন, দেখেন কমিশনের যতগুলো সংস্কার কমিশন হয়েছে, প্রতিটি মানুষের আমি মনে করি এই জাতির জন্য তাদের একটা নৈতিকতা থেকে একটা ইমানি দায়িত্ব নিয়েই কিন্তু ওনারা কিন্তু জাতির জন্য সেবক হিসেবে কাজ করছেন। উনি রাজনীতিতে দল থেকে, দায়িত্ব থেকে মানে অব্যাহতি নিয়েছেন, কিন্তু এদেশের নাগরিক, এদেশের প্রতি তার যে একটা দায়িত্ববোধ, ওর থেকে কিন্তু উনি টিল টু ডেথ এটাতে কিন্তু উনি এড়িয়ে যেতে পারবেন না। ওটা থেকে কিন্তু ওইখান থেকে উনি পদত্যাগ করার সুযোগ দেয়। আমি জাহিদ ভাইকে বলবো এই রাষ্ট্রটা সবার, আমি পরিশুদ্ধ হতে চাই, আমার ভুল ত্রুটি অতীত হয়েছে, আমি তো এটা অস্বীকার করি না, কিন্তু আমি সঠিক রায়ের মাধ্যমে জনগণকে সবার মতামতের ভিত্তিতে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করুক, সেটা নির্বাচন বিধি ব্যবস্থা হোক, আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে হোক, বিচার ব্যবস্থার মধ্যে হোক, মানে সমস্ত নির্বাহী জায়গাগুলোকে আসলে কেন আমরা শুরু করি, অবশ্যই পরবর্তী প্রজন্ম যারা যারা আছে এটাকে টেনে নিয়ে যাবে।
এই জাতিটা আমাদের দিয়ে কিন্তু রক্ত 71 আমরা দিয়েছি, 90 আমরাই দিয়েছি, সর্বশেষ আমরা 24-এ দিলাম। শুধু রক্তই দিয়ে যাব, রক্তের কোনো মূল্য থাকবে না, এটা যেন আগামী প্রজন্ম আমাদেরকে তাহলে অভিশাপ দিবে আমি মনে করি। আমাদের কাজ করার এখন অনেক সুযোগ আছে, ওনাদের চিন্তা চেতনা দিয়ে এমন একটা অবকাঠামো তৈরি করুক যেখানের মধ্যে আমার আপনার কোনো রাজনৈতিক দলের আর কোনো ফাঁক ফোকর ছলচাতুরি করে, ওই যে বলেছে না এই দেশটা আমি আমার বাপার, ওই জায়গা থেকে বেরিয়ে আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার। আপনার তো বারবার বলতেছিলেন, কথাটা আপনাকে ভুলে গেলে চলবে, আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার। আরে বাবা, অ্যাবসলিউট পাওয়ার দরকার, তাহলে তুমি বলো তোমার ভোটার দরকার নেই, তুমি বলবা গণতন্ত্র কথা, আবার বলো অ্যাবসলিউট পাওয়ার দরকার। তোমার বাবার সম্পত্তি সব বাংলাদেশটা, বাংলাদেশের মানুষ যে জায়গায় ওকে নিয়ে গিয়েছে, ওকে নিয়ে আমি মনে করলাম ও তো অপ্রাসঙ্গিক, ওকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ও দলের কাছে আগে জায়েজ হোক, দলের কাছে ওর নেতৃত্বটা সুপ্রতিষ্ঠিত থাকুক, তারপরে আপনারা ন্যারেটিভলি বয়ান দেখ এই দেশের গণতন্ত্রের জন্য। এই জন্য আওয়ামী লীগকে সামনে রেখে আমরা আগামীতে আমরা কোনো চিন্তাই করব না। এই দেশটা আওয়ামী লীগকে বাদ দিয়ে কিন্তু অনেক দল আছে, এই দেশকে ভালোবাসার মতো, এই মানচিত্রকে ধরে রাখার মতো আমাদের বাংলাদেশের এখনও 17-18 কোটি মানুষ আমরা প্রস্তুত। সুতরাং ওই হাসিনাকে বাদ দিয়ে, তার মানসিকতা, তার চিন্তা চেতনাকে বাদ দিয়ে কিন্তু আগামী দিনের রাষ্ট্র কাঠামো ইনশাল্লাহ তৈরি হবে। কামরুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, জাহিদ ভাই, আপনার কাছে আসলে অনেকগুলো প্রশ্ন কয়েকটা করব সেটা চিন্তা করছি। একটি হচ্ছে বাংলাদেশের, আপনি জানেন যে নির্বাচনের ইতিহাসে প্রভাবিত করার একটা প্রক্রিয়া বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আমরা শুনি। গণমাধ্যমে একটি খবর এসেছে বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফরের সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটার সাথে আসলে এরকম কোনো শঙ্কা জাগায় কিনা কোনো বিষয় নিয়ে, সেটি একটি যেমন আপনার কাছে জানতে চাওয়া। আর একটি হচ্ছে নতুন দল গঠন নিয়ে অনেক তোড়জোড়, নাগরিক কমিটি, তারা আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? দুটো বিশ্লেষণের জন্য একটা ছোট্ট একটু বলি, মানে শেখ হাসিনা কি বাংলাদেশকে বাবার সম্পত্তি মনে করেছেন? আমার মনে হয় না। মানে বাবার সম্পত্তিকে নিয়ে কেউ এরকম করে না আসলে, মানে ওটা তো তারই সম্পত্তি, উনি এটাকে রেখে ঢেকে ঠিকঠাক মতো খাবো কিন্তু একটু ঠিকঠাক থাকুক। উনি যা করেছেন, উনি ডাকাতি করতে এসেছেন, ওটা উনি বাবার সম্পত্তি মনে করেন না, উনি ডাকাতের মতো লুটপাট করেছেন, নিয়ে গেছেন না কত হাজার হাজার কোটি টাকা, তো এটা বাবার সম্পত্তি না। মানে আমরা এটাও যখন বলি আমরা আসলে তাকে একটু সম্মানও দিই, উনি জাস্ট আটারলি একটা ডাকাতি করে গেছেন সাঙ্গপাঙ্গ নিয়ে। আচ্ছা, আইনের ক্ষেত্রে প্রভাবিত করার, এগুলো সিকিউর করা যায় না। আমি একটা উদাহরণ দিই। আপা আছেন এখানে, একটা বিখ্যাত আইন, আমার খুব পছন্দের আইন, আমি এই আইনটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন। 2013 সালে বাংলাদেশ সরকারকে এটা করতে হয়েছে, কারণ বাংলাদেশ জাতিসংঘের কনভেনশন অ্যাগেনস্ট টর্চার ক্যাট সিগনেচার করেছে তার পার্ট হিসেবে। তো ওই আইনের সংজ্ঞার মধ্যে লেখা আছে, মানে এই যে হেফাজতে নির্যাতন বলছে, নির্যাতন কি হবে, প্রত্যেকটা আইনের শুরুতে সংজ্ঞা থাকে। সংজ্ঞা হচ্ছে কষ্ট দেয় এমন যে কোনো শারীরিক বা মানসিক নির্যাতন। মানে আপনাকে পুলিশ ডেকে নিয়ে পেটানো দূরে থাকুক, আপনাকে গালি দিল, আপনাকে ভয় দেখালো, তোকে আমি এই করবো, ক্রসফায়ারে দিয়ে দেবো, তোর ফ্যামিলিকে এই করবো, এটাও করতে পারে না। আমাদের এরকম কঠোর একটা আইন আছে, কিন্তু পুলিশ ধরে নিয়ে পিটিয়ে ছেড়ে দিলে আমরা মেনেই নেই যে আচ্ছা ঠিক আছে, হাত পা ভাঙে নাই, তো এটাই যথেষ্ট। আমরা কোনোদিন কেউ চিন্তা করেছি যে এটা হতে, এরকম একটা আইন আছে, পুলিশকে এটা মেনে চলেছে না। সো আমি আবারও বারবার বলছি, যেটা আমার কাছে খুব ভালো লাগছে রতন ভাইয়ের, সেটা হলো এই যে ওনাদের এই ফিলিংটা যে আমাকে কাজ করে থাকতে হবে, টিকতে হবে, আমি আর ভুলতে চাই না, গায়ের জোর করে থাকা যাবে না, এবং শেখ হাসিনা ইজ এ রেফারেন্স আমি মনে করি। সো ওটা আবার লেখা লাগবে না, লাগবে, কিন্তু এটাই সব কিছু এনশিওর করে ফেলবে, এটা আসলে হয় না। সো উইল হ্যাভ টু বি কেয়ারফুল, এবং জনগণের কিন্তু সোচ্চার থাকা দরকার আছে। আর এই যে মিস্ত্রি সাহেবের সাথে সেনাবাহিনী প্রধানের যে বৈঠকের কথা, আমি জানি না, মানে এটা যেভাবে একটা মেইন স্ট্রিম পত্রিকায় এসছে বলে হয়তো আমরা কথা বলছি, এটা নিয়ে ফিসফাস ছিল, এটা কীভাবে হতে পারলো, বা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এফেক্টিভলি কাজ করছে কিনা, বা তারা এই ঝুঁকি কেন নিতে গেলেন। আমি এটুকু অন্তত বলতে চাই, আমি আমাদের সেনাপ্রধানের, উনি চাপের মুখে ছিলেন, কারণ উনি চাইলেও আবার শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে গুলি করা আসলে আর সম্ভব ছিল বলে মনে করি না, কিন্তু উনি সিদ্ধান্তটা যদি নিতেন সে সময়, শেখ হাসিনাকে পালাতে হতো, কিন্তু আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হতে পারতো। সো উনি ওই সময় একটা ডিসাইসিভ রোল, নিশ্চিতভাবে তার নিচের দিক থেকে চাপ ছিল, কিন্তু সিদ্ধান্তটা তো উনি নিয়েছেন শেষ পর্যন্ত। সো আমাদের এই অভ্যুত্থানের সাথে তার একটা গুরুত্বপূর্ণ রোলও আছে, কিন্তু এরকম একটা ঘটনা যদি ঘটে থাকে, সেটা আসলে অত্যন্ত বড় কনফিউশন তৈরি করবে। আমি চাই আমাদের এই পর্যায়ে, এই সর্বোচ্চ পর্যায়ের মধ্যে এই জিনিসগুলো যেন না থাকে। আমি তাদের মধ্যে ক্ল্যারিফিকেশনগুলো হওয়া দরকার। আমরা খুব কনক্রিট তথ্য যেহেতু পাই নাই, সেটাকে আমরা খুব কনক্রিটলি না বলি, তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যে ঠিকমতো ফাংশন করছে না, এটার যথেষ্ট পরিমাণ, যথেষ্টের বেশি তথ্য আছে। ধরুন ইসকনকে কেন্দ্র করে, ইসকন
মানে আমি প্রথম আসি, সেটা হচ্ছে ওই যে বিশ্ব সনাতন জাগরণী জোটকে কেন্দ্র করে চিন্ময় যা করবেন, এরপর ইসকন সেটার জন্য মাঠে নামা সহ কী কী হবে না হবে আমরা কি ঠিকমতো প্রেডিক্ট করতে পেরেছিলাম? পারি নাই। কিন্তু এটা নিয়ে সংকট চলছে দিনের পর দিন। এরপর চট্টগ্রামের আদালতে যা হলো, যেখানে ওখানে ওই অত জায়গায় একটা মব তৈরি হলো, কোনো কিছুই তো প্রেডিক্ট করা যায় নাই। আমাদের এখানে আন্দোলনের নামে বিভিন্ন রকমভাবে রাস্তা আটকে ফেলার নাশকতার চেষ্টা হয়েছে। আমি দেখেছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আসলে সেগুলো প্রেডিক্ট করে যে প্রিএমপ্টিভ ব্যবস্থা নেওয়া। গার্মেন্টের লোকজন রাস্তা দখল করছে, 3 দিন পর 2 দিন পর দেখা যায় ওখানে বেতন নাই। তো ওখানে যে বেতন নাই এটা তো সত্য ছিল, তো এটা কি আগে দেখা যায় নাই? আগে দেখে আপনি আগে পদক্ষেপ নেন নাই? সো এই ঘটনাগুলো আছে। এবং আমরা সবসময় যে একটা কথা বলছি যে শেখ হাসিনা যে সিস্টেম তৈরি করে গেছেন, যাদেরকে রেখে গেছেন বিভিন্ন জায়গায়, তাদের অনেকে তো রয়ে গেছেন। সো আমি এটাকে একটা গোয়েন্দা ফেলিয়ার যদি সত্য হয়ে থাকে, সেই হিসাবে দেখে আমি মনে করি এটা নিয়ে সিরিয়াসলি কাজ করা দরকার আছে। একই নতুন রাজনৈতিক দল নাগরিক কমিটি, আমি ব্যক্তিগত শক্ত প্রতিদ্বন্দ্বী হবে কি আগামী নির্বাচন? আমি মনে করি না, কোনোভাবেই মনে করি না এই নির্বাচনে হবে। তাদের আমি খুব সাফল্য কামনা করি, আমি কিন্তু খুব চেয়েছি, কারণ আমি চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কবর হোক, সেটা নিষিদ্ধ করার মাধ্যমে না, অল্টারনেটিভ রাজনৈতিক শক্তি তৈরির মাধ্যমে। বিএনপি এখন পর্যন্ত শক্তিশালীভাবে মাঠে আছে, এবং আমি ভাইয়ের সামনে সরাসরি বলি, নির্বাচনের মাধ্যমে যদি আপনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান, এটাও ভালো জিনিস না। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, দ্যাটস এ রিস্ক। সো একটা পাল্টা কাউন্টার ফোর্স তো দরকার ছিল, কিন্তু এই ছাত্রদের যেটা ঝুঁকি বা ভুল হয়েছে আমি মনে করি প্রথম দিনেই হয়ে গেছে সরকারের। তারা সরকারে গিয়ে ভুল করেছেন। তারা যদি না গিয়ে প্রথম থেকে বাইরে থাকতেন এবং খুব দ্রুত দল তৈরি করতেন, সেটা ভালো সিদ্ধান্ত হতো। এখন আমি তাদের সাফল্যের ব্যাপারে সন্দিহান, এবং তারা মানে টাফ কম্পিটিশন দূরেই থাকুক, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দল হিসাবেও পঞ্চম ষষ্ঠ দল হিসাবে আসবেন কিনা আমি সন্দেহ। এখন দল করলে সেটি কি এক্সপার্ট হিসেবে দেখবে কিনা? খুব সম্ভাবনা আছে, কারণ হলো 3 জন ছাত্র উপদেষ্টা আছে, সেই ঝুঁকি বা এই প্রশ্ন তৈরি হবে। এটাই হলো মূল ঝুঁকির ব্যাপার। সরকার যেদিন গেছেন, সেই এখন ধরুন ছাত্র উপদেষ্টারা বেরিয়ে আসলেন, তারপরও কিন্তু এই পারসেপশন প্রিভেল করবে, থেকেই যাবে। সুতরাং এটাই তাদের একটা বড় ঝুঁকি তৈরি করবে বলে আমি মনে করি। আলোচনা একটু শেষ করব। অন্য কিংস পার্টির সাথে একটা ডিফারেন্স আছে। যেমন ধরুন ফেরদৌস আহমেদ কুরেশি 1-11 সময় চেষ্টা করেছেন, সেই লোক মাঝখান থেকে এসে কোনো রকম একটা কিছু করতে চেষ্টা, কিন্তু এরা আবার একটা গণ অভ্যুত্থানে সামনে ছিলেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন। সো তাদেরটা ওর চেয়ে ফার বেটার হবে, কিন্তু বিএনপির সাথে ফাইট করার মতো এই নির্বাচনে কাছাকাছিও যাবে না। যদি আলোচনা শেষ করবো, তবে আরেকটি বিষয়, সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে পুনঃতদন্তের যে বিষয়টি আপনি দেখছেন যে সরকার একবার আগায় একবার পেছায়, এরই মধ্যে বলছে যে 5 দিনের মধ্যে আবার কমিটি হবে, তাহলে পেছালো কেন? খুবই দুঃখজনক। মানে সরকারের সমন্বয়হীনতাগুলো, প্রথম ধরুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে 2টো মামলা আছে, তাই করা যাবে না তাদের চিঠিতে, অথচ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা যাবে কিনার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি লিখেছিল, যেটা আইন উপদেষ্টা পরে ক্ল্যারিফাই করেছেন। কারণ আমাদের এগুলো নিয়ে নানান রকম ঘোলাটে আছে, কথাবার্তা আছে, ব্লেমিং আছে, ট্যাগিং আছে। ওতে আমরা জানলাম যে তার কাছে যখন চিঠি এসছে, তিনি জানিয়েছেন যে হাইকোর্টের এটা আপহোল্ড করতে হবে, তার মানে আপনাকে কমিটি করতে হবে, জানিয়ে দিয়েছেন। তারপর উনি লিখলেন ওটা, এবং তখন যদি না হয়ে থাকে, এখন আবার 5 কার্য দিবসের মধ্যে হবে। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি, সরকারের কাছাকাছি কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকার এত কিছু কেন করবে। সরকার তো সংস্কার সহ অনেক কঠিন কাজ করার চেষ্টা করছে। সো একটা কমিটি তৈরি করা এবং সেটার কাজটা শুরু করে দেয়া সরকারের জন্য ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা বলেও শেষ করি, রতন ভাইদের জন্য একটা চ্যালেঞ্জ যে সরকার তৈরি করতে পারে, সেটা হচ্ছে কতগুলো বেঞ্চমার্ক তৈরি করে দেয়া। এখন ওনারা সফল হন নাই, মানে ওনারা তো ক্ষমতায় যদি আসেন, আমি আশা করি বা গিভেন কন্ডিশনে ওনাদেরই আসার সম্ভাবনা বেশি, কতগুলো বেঞ্চমার্ক যে আমাদের এখানে চাঁদাবাজি এলিমিনেটেড হয়ে যায় না, কিন্তু আমরা চাঁদাবাজিকে এই পর্যায়ে রেখে গেছি, ওটার নিচে নামা কিন্তু কঠিন হবে। সরকারি হসপিটালে চিকিৎসা এতটা হয় না, আমরা এমন জায়গায় তুলে গেলাম যেটা থেকে রতন ভাইদেরকে ওপরে যেতে হবে। আমরা পরিবহনের চাঁদাবাজি, আমরা সরকারি অফিসের ঘুষ এলিমিনেটেড হবে না, কিন্তু এতটাই কমিয়ে গেছি যে রতন ভাইরা যাতে ভয় পায় যে এর উপরে ওঠা যাবে না। সো এই সরকার যাতে এই পদক্ষেপ, ঠিক একইভাবে বিডিআর বিদ্রোহের জন্য কমিটি তৈরি করে দিয়ে যায়, সেটা এভাবেই যাতে বেঞ্চমার্ক, পরবর্তীতে বিএনপিকেও এটা সুন্দর মতো নিয়ে যেতে হবে। জাহিদ ভাই, আরেকটি বিষয় জানার ছিল, এটা 1 মিনিটে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। আপনি এর আগেও বলেছেন যে সেখানে শেখ হাসিনা যেমন দেশের বাইরে তার কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন, সেটি বিক্রম মিস্ত্রিকে যেমন তাগাদা দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যাতে বন্ধ করার জন্য, কিন্তু সে বিষয়টি আসলে সেভাবে বাস্তবে ঘটেনি, তিনি কিন্তু এখনো কথা বলছেন। আপনি কি মনে করেন যে এটি আসলে মিস্ত্রি যাওয়ার পর কি আর কথা বলেছেন? হ্যাঁ, ফ্লোরিডার একটি অনুষ্ঠানে কথা বলেছেন উনি। আমি ধারণা করেছি, আমি ইনফ্যাক্ট ওই যেহেতু ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় কথা বলি, সেখানে আমি আমার ব্যক্তিগত সোশ্যাল প্ল্যাটফর্মেও বলেছিলাম যে এই জিনিসটাই সরকারের চ্যালেঞ্জ হিসাবে। প্রথম কথা হলো, শেখ হাসিনা কথা বলা কিন্তু ভালো, আমি মনে করি। মানে শেখ হাসিনা যত সামনে আসবে আমাদের তার প্রতি বিদ্বেষ, ঘৃণা, ক্রোধ
জেগে থাকবে, এটা ভালো। আমি সত্যি কিচ্ছু মনে করি না, কিন্তু এটাকে আসলে আমাদের সরকার আবার এটাকে বন্ধ করার জন্য সিরিয়াসলি চেষ্টা করা দরকার আছে। কারণ শেখ হাসিনা আসলে কথা আপনার আমার উদ্দেশ্যে বলছেন না, উনি কথা বলছেন তার দলের লোকজন, নেতাকর্মীদের তাদেরকে একটু মোটিভেটেড রাখার জন্য, যে তোমরা মাঠে আসো, ট্রাম্পের ছবি টবি নাও, এই করো, ভবিষ্যতে আরও নানান রকম বুদ্ধি দেবেন, তার সাহস জোগানোর জন্য। সো শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখা বাধ্য করার মাধ্যমে দুটো বার্তা, একটা হচ্ছে ভারত আমাদের সরকারের চাপে কাজ করতে বাধ্য হয়েছে, এবং শেখ হাসিনাকে ভারত আর অতটা গুরুত্ব দিচ্ছে না, এই দুটো মেসেজ পৌঁছে দেওয়া দরকার। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামরুজ্জামান রতন এবং ব্যারিস্টার ফাহমিদা আক্তার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।